ওকে। আজকে আমাদের ক্লাসের টপিক হলো বীরত্বসূচক খেতাব। তো মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন বীরত্বসূচক খেতাবে ভূষিত করা হয়, যেমন বীর বিক্রম, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক। তো এগুলোর উপরে আজকে আসলে আমাদের পড়াশোনা। তো চলো আমরা শুরু করি। আমরা বাছাই করা বীরত্বসূচক খেতাবের উপরে 10টা প্রশ্ন সলভ করব, যেগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় চলে আসে। ঠিক আছে? ওকে, তো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরুত্তম খেতাবে ভূষিত করা হয়। তো আমি এই সংখ্যাগুলো শুধু বীরুত্তমের যে আসে তা না, এখানে হয়তো আমাদের এই প্রশ্ন সলভের এখানে প্রশ্নটা রাখা হয়েছে বীরুত্তম, কিন্তু আসলে বীরুত্তম, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর প্রতীক সবগুলোর সংখ্যা জানতে আছে বিভিন্ন পরীক্ষায়, তো আমাদের সবগুলো জানা লাগবে। তো আমি এখানে কয়েকটি ইনফরমেশন বলি, তোমরা একটু শুনে রাখো এবং চাইলে খাতায় নোট করে রাখতে পারো। সেটা হলো যে সর্বমোট খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা হলো 672 জন। কয়জন? 672 জন। আগে ছিল 676 জন, কিন্তু পরবর্তীতে 2021 সালের 2 জুন আসলে সরকার একটা গ্যাজেট পাশ করে, যে গ্যাজেটে বীর উত্তম থেকে একজনকে বাদ দেওয়া হয়, বীর বিক্রম থেকে একজনকে বাদ দেওয়া হয় এবং বীর প্রতীক থেকে 2জনকে বাদ দেওয়া হয়। এই মোট 4জন বাদ যায়, যে কারণে 676 থেকে সংখ্যাটা কমে চলে আসে 672-এ। তাহলে বর্তমানে যদি জিজ্ঞাসা করা হয় যে বর্তমানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা কত, সেটা হবে 672 জন। ঠিক আছে? এবং এর ভেতরে আম, বীরশ্রেষ্ঠ আছে 7 জন, বীর উত্তম আছে 68 জন, বীর বিক্রম আছে 174 জন এবং বীর প্রতীক আছে 423 জন। এই সবগুলো মিলিয়ে মোট 672 জন। তাহলে আমরা মাত্রই জানলাম কি, যে বীর উত্তম কতজন আছে? বীর উত্তম আছে 68 জন। ঠিক আছে? তার মানে আমাদের সঠিক অ্যান্সার হবে কি? 68 জন। ঠিক আছে? ওকে, তাহলে আমরা তারপরের প্রশ্নে চলে যাই। আচ্ছা দেখো, আমাদের 2 নম্বর প্রশ্নে কি বলছে যে দেখো, খেতাবপ্রাপ্ত বীরশ্রেষ্ঠদের মধ্যে কার কবর পাকিস্তানে ছিল, যা পরবর্তীতে বাংলাদেশে আনা হয়? এটার উত্তর হবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। ঠিক আছে? এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আসলে কেন হবে এটা কিন্তু আমরা অনেকেই জানি। ঠিক আছে? তো তার কবরটা আসলে ছিল পাকিস্তানের করাচিতে। ঠিক আছে? পাকিস্তানের করাচিতে ছিল, এবং 2006 সালে তার যে দেহাবশেষ ছিল, আসলে ফুল দেহ তো পাওয়া যায় নাই, দেহের যে অংশটুকু পাওয়া ছিল বা কবরের মাটিটুকু ছিল, সেটাকে নিয়ে এসে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আসলে তাকে সমাহিত করা হয়। ঠিক আছে? এই তথ্যগুলো কিন্তু মনে রাখা লাগবে। ঠিক আছে? ওকে, এখন 3 নম্বর প্রশ্নে যাই আমরা। 3 নম্বর প্রশ্নে কি বলছে যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? এটা হবে হলো খ নাম্বার, সিপাহী। ঠিক আছে? সিপাহী ছিল। কারণ কি সিপাহী কেন বলতেছি আমরা? কারণ হামিদুর রহমান ছিল একজন সেনাবাহিনীর সদস্য। ঠিক আছে? এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেয়, সেটা মনে রাখা লাগবে। সেটা হলো যে তিনি 41 জন বীর শ্রেষ্ঠ ও বীরুত্তমের মধ্যে সর্বকনিষ্ঠতম ছিল। ঠিক আছে? এটা খুবই মনে রাখা লাগবে যে বীর শ্রেষ্ঠ ও বীরুত্তমের মধ্যে সর্বকনিষ্ঠতম বীর শ্রেষ্ঠ কে ছিল, সেটা হলো সিপাহী বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান। ঠিক আছে? ওকে, এবং তাকে সমাধি বা তিনি কোথায় শহীদ হয়েছিলেন সেটা অনেক সময় পরীক্ষাতে আসে। এটা মনে রাখবা যে তিনি মৌলভীবাজারের ধলই সীমান্তে শহীদ হন। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আচ্ছা, তারপরে প্রশ্নে যাই আমরা। 4 নম্বরে কি বলছে দেখো, যে বীরশ্রেষ্ঠ খেতাব প্রাপ্তদের মধ্যে নৌবাহিনীর সদস্য কে ছিলেন? ঠিক আছে? নৌবাহিনীর সদস্য কে ছিলেন? এটা হবে হলো রুহুল আমিন। অ্যান্সার কি হবে? ক, রুহুল আমিন। ঠিক আছে? ওকে, এবং তিনি ছিলেন একমাত্র বীরশ্রেষ্ঠদের মধ্যে একমাত্র নৌবাহিনীর সদস্য, এবং তিনি আসলে ইঞ্জিন রুম আর্টিফিশিয়ার ছিলেন। ঠিক আছে? ওকে, আর তিনি আসলে কবে শহীদ হন? তিনি 1971 সালের 10 ডিসেম্বর খুলনার রূপসা নদীতে পলাশ নামে একটা জাহাজ ছিল, সে জাহাজে তিনি ছিলেন, এবং ওই সময় তিনি আসলে কি হন? শহীদ হন। এটাও কিন্তু আমাদের মনে রাখা লাগবে। এই ইনফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে। আচ্ছা, 5 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। এখানে কি বলছে দেখো, যে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কতজন মহিলাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়? খুবই ইম্পর্টেন্ট। যদি বলা হয় যে আজকে যতগুলো প্রশ্ন করবো তার ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট করে, সেটা হলো এটা 2 জন। ঠিক আছে? এবং এই 2 জনের নাম আসলে আমাদের মনে রাখা লাগবে। একজনের নাম হলো ডাক্তার সেতারা বেগম, যিনি 2 নম্বর সেক্টরে যুদ্ধ করেন, এবং একজন হলো তারামন বিবি, যিনি সেক্টর 11-তে ছিলেন। ঠিক আছে? এই 2 জনের নাম এবং সংখ্যা দুইটা আমাদের খুব ভালোভাবে মনে রাখা লাগবে। আচ্ছা, তারপরে যাই। 6 নম্বর প্রশ্নে কি বলছে, যে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন সেক্টরের অধীনে যুদ্ধ করেছেন? এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হবে হলো 7 নম্বর সেক্টরে। এবং 7 নম্বর সেক্টরের কোন এলাকাতে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে 7 নম্বর সেক্টরের কোন এলাকাতে তিনি যুদ্ধ করেন, সেটা হবে চাঁপাইনবাবগঞ্জ। ঠিক আছে?
আসলে আমাদের স্বাধীনতা অর্জনের মাত্র 2 দিন আগে তিনি শহীদ হন, মানে 14ই ডিসেম্বর। ঠিক আছে, ওকে। এবং তাকে আসলে পানামা মসজিদের পাশে সমাহিত করা হয়। এটা মনে রাখবো যে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরকে কোথায় সমাধি করা হয় বা কবর দেওয়া হয়, সেটা হলো পানামা মসজিদের পাশে। আচ্ছা, তারপরে প্রশ্নে যাই আমরা 7 নম্বরে। কি বলছে দেখো, যে সর্বকনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হবে হলো শহীদুল ইসলাম লালু। ঠিক আছে, মনে রাখবা লালু নামে একটা ছোট বাচ্চা ছিল যে আসলে কি হয়, মুক্তিযুদ্ধে শহীদ হয়। ঠিক আছে, লালু। তো নামটা আসলে লালু নামটা কিন্তু ছোট বাচ্চাদেরই থাকে ম্যাক্সিমাম টাইমে। ঠিক আছে, তো এইভাবে মনে রাখবা, মনে রাখতে পারো। ঠিক আছে, ওকে। এবং সে কত বছর বয়সে শহীদ হয়েছিল? মাত্র 12 বছর বয়সে। মানে চিন্তা করো যে মাত্র 12 বছর বয়সে একজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল। সেজন্যই সে আসলে কি সর্বকনিষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। ঠিক আছে, এবং তার খেতাবটা আসলে কি, তার খেতাবটা ছিল হলো বীর প্রতীক, এটা মনে রেখো। ঠিক আছে, বীর প্রতীক শহীদুল ইসলাম লালু। ওকে। 8 নম্বরে কি বলছে দেখো, যে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মধ্যে একমাত্র বিদেশি কে ছিল? এটাও খুব ইম্পর্টেন্ট। এটার উত্তর হবে ক নাম্বার, WAS ওডারল্যান্ড। ওডারল্যান্ড। এবং ওনাকে নিয়ে একটু কমপ্লেক্স ইনফরমেশন আছে, যেটা আমি তোমাকে বলি। যে এই যে WS ওডারল্যান্ড ছিল, তিনি জন্মগ্রহণ করেছিল আসলে নেদারল্যান্ডসে। ঠিক আছে, নেদারল্যান্ডসে জন্মগ্রহণ করেন, কিন্তু সে নাগরিক ছিল অস্ট্রেলিয়ার। ঠিক আছে, তো প্রশ্ন আসতে পারে যে WS ওডারল্যান্ড কোথায় জন্মগ্রহণ করেন, তাহলে অ্যান্সার দিতে হবে কি নেদারল্যান্ডস। আর যদি বলে যে কোন দেশের নাগরিক ছিল, সেটা হবে অস্ট্রেলিয়া। ঠিক আছে, ওকে। এবং তিনি কিন্তু আসলে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আসলে তিনি মুক্তিযোদ্ধা সরাসরি অংশগ্রহণ করেন নাই। তিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ছিল বাটা শু কোম্পানির ম্যানেজার, এবং সে গোপনে কি করতো, মুক্তিযোদ্ধাদের অস্ত্র দিত এবং তথ্য দিত। এভাবে সে আসলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পরোক্ষভাবে, যার ফলে সে খেতাব পায়। খেতাবটা হলো কি, বীর প্রতীক। আচ্ছা, আমরা তারপরের প্রশ্নে যাই। 9 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, যে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সমাধি কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হবে হলো রাঙামাটি। ঠিক আছে, রাঙামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সমাধি অবস্থিত। এবং রাঙামাটির কোথায়, নানিয়ারচর নামে একটা জায়গা আছে সেখানে। না, তার নানিয়ারচর এবং বুড়িঘাট, নানিয়ারচরের একটা জায়গা আছে বুড়িঘাট, সেখানে আসলে সে শহীদ হন। এবং তার সমাধি কোথায় আছে? সমাধিটা আছে হলো কাপ্তাই হ্রদের একটি টিলার উপরে। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। কাপ্তাই হ্রদের একটা টিলার উপরে আসলে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সমাধি রয়েছে, এটা মনে রাখা লাগবে।